ক্লাস 7 আজকে আমরা ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় করব। এইখানটা আজকে আমরা পড়ব। তো কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য আমরা বর্তমানে একটা যন্ত্র ব্যবহার করি। যন্ত্রটার নাম হচ্ছে জিপিএস। তোমরা মোবাইলে দেখে থাকতে পারো। কিন্তু যখন জিপিএস ছিল না তখন কিভাবে কোন স্থানের অবস্থান নির্ণয় করতাম আমরা? তখন আমরা পৃথিবী পৃষ্ঠের কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতাম দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার সাহায্যে। তাহলে অবস্থান নির্ণয় করতে গেলে আগে আমাদের জানতে হবে দ্রাঘিমা রেখা কাকে বলে আর অক্ষরেখা কাকে বলে। এই দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা জানতে গেলে তার আগে আমাদের জানতে হবে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ। কোন দুটো জিনিস ছাড়া আমরা কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারবো না? একটা হচ্ছে দ্রাঘিমা আর একটা হচ্ছে অক্ষরেখা। বর্তমানে আমরা স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস যন্ত্র দ্বারা অবস্থান নির্ণয় করে নিই, কিন্তু যখন সেই যন্ত্র ছিল না তখন এই দুটো সাহায্যে আমরা ভূপৃষ্ঠের কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতাম। তো দ্রাঘিমা জানতে গেলে আগে আমাদের জানতে হবে দ্রাঘিমাংশ, আর অক্ষরেখা জানতে গেলে আগে আমাদের জানতে হবে অক্ষাংশ। তাহলে অক্ষাংশ কাকে বলবো? অক্ষাংশ কাকে বলে? অক্ষাংশ কাকে বলবো? পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান, ছবির দিকে দেখো, এখানে এ বলে একটা স্থানকে আমি দেখেছি, কোনো একটা স্থান। সেই স্থান থেকে আমি একটা রেখা টেনেছি। কত দূর টেনেছি? পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। অর্থাৎ কোনো একটা স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা টেনেছি। ফলে ওই রেখাটি নিরক্ষীয় তলের সাথে একটা কোণ সৃষ্টি করেছে। এই যে একটা কোণ সৃষ্টি হয়েছে, একটা কোণ সৃষ্টি করেছে, ওই কোণের একটা মান পাবো। যে কোনো একটা মান হবে 1 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত কোনো না কোনো একটা মান হবে। 1 ডিগ্রি নয়, 0 ডিগ্রি যখন আছে 0-র পর থেকেই শুরু হবে। যাই হোক একটা মান পাবো, কিছু একটা মান তো পাবো, সেই মানটাই হবে এই স্থানের অক্ষাংশ। তাহলে অক্ষাংশ কাকে বলবো? পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটি স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করলে সরলরেখাটি নিরক্ষীয় তলের সাথে যে কোণ সৃষ্টি করে সেই কোণের কৌণিক মানকেই ওই স্থানের অক্ষাংশ বলা হয়। কি বললাম? যেটা আমি বলছি সেটা তোমরা মনে মনে একবার রিভাইজ করো। পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা সরলরেখা কল্পনা করা হয়, তাহলে ওই রেখাটি নিরক্ষীয় তলের সাথে যে কোণ সৃষ্টি করবে সেই কোণের কৌণিক মানটাকেই বলা হবে ওই স্থানের অক্ষাংশ। তাহলে অক্ষরেখা কাকে বলবো? অক্ষাংশ কাকে বলে তো আমরা শিখলাম। এবার অক্ষরেখা কাকে বলে সেটাতে কি শিখব? একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হয়। কি বললাম? একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হবে তাকে বলা হবে অক্ষরেখা। তাহলে অক্ষাংশ আর অক্ষরেখা আশা করি আজকের ক্লাসে শিখেছো তোমরা। এবার আমরা দেখব দ্রাঘিমাংশ। আগে দ্রাঘিমাংশটা দেখি, তারপর দ্রাঘিমা রেখাটা দেখব। এটাও একই রকমই, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান থেকে একই রকম ভাবেই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা টানবো। এটা হচ্ছে মূল মধ্যরেখা। এটাও তোমরা ক্লাস 6-এ পড়ে এসেছো। সুমেরু থেকে কুমেরু পর্যন্ত গ্রিনিচ শহরের উপর দিয়ে যে রেখাকে আমরা কল্পনা করেছি তাকে বলা হয় মূল মধ্যরেখা। সেটারও মান 0 ডিগ্রি। এখানেও একটা রেখা আমরা, তারপর এটা পৃথিবীর কেন্দ্র। পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান থেকে কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা টানবো আমরা। টানলে রেখাটি মূল মধ্য রেখীয় তলের সাথে একটা কোণ সৃষ্টি করবে। আগেটা ছিল নিরক্ষীয় তলের সাথে, এক্ষেত্রে মূল মধ্য রেখীয় তলের সাথে একটা কোণ সৃষ্টি করবে। তাহলে অক্ষরেখার ক্ষেত্রে নিরক্ষীয় তলের সাথে কোণ উৎপন্ন করে, দ্রাঘিমা রেখার ক্ষেত্রে মূল মধ্য রেখীয় তলের সাথে কোণ উৎপন্ন করবে। এই জায়গাটাই হচ্ছে পার্থক্য। তাহলে ওই কোণটারও একটা মান পাবো, কিছু না কিছু একটা মান পাবো, সেই মানটাই হবে ওই স্থানের দ্রাঘিমাংশ। তাহলে কাকে বলবো দ্রাঘিমাংশ? পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা সরলরেখা কল্পনা করা হয়, তাহলে ওই সরলরেখাটি মূল মধ্য রেখীয় তলের সাথে যে কোণ সৃষ্টি করবে সেই কোণের কৌণিক মানকেই ওই স্থানে দ্রাঘিমাংশ বলা হবে। আর একই দ্রাঘিমা বিশিষ্ট দ্রাঘিমাংশ যুক্ত স্থানগুলোকে যে রেখা দিয়ে আমরা যোগ করব
তাকে বলবো দ্রাঘিমা রেখা। একই দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে। একই রকম ভাবেই একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে অক্ষরেখা বলা হয়। আর একই দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। তাহলে আজকের ক্লাসে তোমরা শিখলে দ্রাঘিমা রেখা কাকে বলে আর অক্ষরেখা কাকে বলে। একটু নিরক্ষরেখা সম্পর্কে বলে দিই। নিরক্ষরেখা হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে একটা কাল্পনিক রেখা। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে একটা কাল্পনিক রেখা অঙ্কন করা হলে যে রেখাটাকে পাবো তার নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। আর নিরক্ষরেখা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে। ছবির দিকে দেখো, দুটো ভাগ দেখতে পাচ্ছ, এই একটা অংশ আর এই একটা অংশ, দুটো ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার উপরের দিকটাকে বলা হয় উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। আর নিরক্ষরেখার দক্ষিণ দিকটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। তাহলে কোন রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করেছে? উত্তর হবে নিরক্ষরেখা। যতগুলো অক্ষরেখা আছে তার মধ্যে নিরক্ষরেখার পরিধি হচ্ছে সব থেকে বেশি। যদি ঘুরিয়ে বলি তাহলে নিরক্ষরেখার পরিধি পৃথিবীর পরিধির সমান। তাই নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। তাহলে নিরক্ষরেখার আমরা আর একটা নাম দেখলাম, নিরক্ষরেখা বা মহাবৃত্ত। নিরক্ষরেখা বা মহাবৃত্ত। কেন নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলি? কারণ যত অক্ষরেখা আছে তার মধ্যে নিরক্ষরেখার পরিধি সব থেকে বেশি, বা অক্ষরেখাগুলোর মধ্যে নিরক্ষরেখার পরিধি সব থেকে বেশি। তাই নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। আর একটা তথ্য এখান থেকে জানো, নিরক্ষরেখায় প্রতিদিন সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে দিনও যতক্ষণ হয় রাতও ততক্ষণ হয়। অর্থাৎ দিনও 12 ঘন্টা, রাতও 12 ঘন্টা। যদি ঘুরিয়ে বলি তাহলে দিন ও রাত সমান, বা সহজ ভাষায় যদি বলি তাহলে দিন ও রাত প্রতিদিন সমান সমান হয়ে থাকে। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, অর্থাৎ দিন রাত সমান। তাই নিরক্ষরেখার আর এক নাম হচ্ছে বিষুব রেখা। নিরক্ষরেখার 3টে নাম দেখলাম। বিষুব রেখা। নিরক্ষরেখাকে মহাবৃত্ত কেন বলছি? কারণ অক্ষরেখাগুলোর মধ্যে নিরক্ষরেখার পরিধি সব থেকে বেশি, তাই নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। বিষুব রেখা কেন বলি? কারণ নিরক্ষরেখায় প্রতিদিন দিন রাত সমান হয়, তাই নিরক্ষরেখাকে বলা হয় বিষুব রেখা। এগুলো তোমরা পড়ে এসেছো, 6-এ পড়ে এসেছো। তো নিরক্ষরেখার পরিধি পৃথিবীর পরিধির সঙ্গে প্রায় সমান, অর্থাৎ প্রায় 40,000 কিলোমিটার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আর নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে আমরা বলে থাকি নিরক্ষীয় তল। তাহলে আজকের ক্লাসে তোমরা কি কি শিখলে? নিরক্ষরেখা কাকে বলে, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে রেখাটা কল্পনা করা হয়েছে তাকে আমরা বলি নিরক্ষরেখা, এটা শিখেছ। নিরক্ষীয় তল কাকে বলবো? নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলা হবে। নিরক্ষরেখার আর কি নাম দেখেছি? নিরক্ষরেখার আরেক নাম হচ্ছে মহাবৃত্ত। কেন নিরক্ষরেখাকে আমরা মহাবৃত্ত বলি? কারণ যত অক্ষরেখা আছে তার মধ্যে নিরক্ষরেখার পরিধি সব থেকে বেশি, পৃথিবীর পরিধি সমান 40,000 কিলোমিটার। তাই নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। নিরক্ষরেখায় প্রতিদিন দিন রাত সমান হয়, তাই নিরক্ষরেখার আর একটা নাম হচ্ছে বিষুব রেখা। এরপরে আমরা পড়েছি কোন স্থানের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করি। উত্তর হবে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে। আর যদি কোশ্চেন করা হয় কোন যন্ত্র দিয়ে নির্ণয় করি, তখন তার উত্তর হবে জিপিএস দিয়ে। জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরে আমরা দেখলাম দ্রাঘিমাংশ কাকে বলে আর অক্ষাংশ কাকে বলে। অক্ষাংশ কাকে বলবো? পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা সরলরেখা কল্পনা করি, তাহলে ওই সরলরেখাটি নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের কৌণিক মানটাই হবে ওই স্থানের অক্ষাংশ। আর একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে
যদি একটা রেখা দিয়ে যোগ করি তাহলে সেই রেখাকে আমরা বলি অক্ষরেখা। তাহলে দ্রাঘিমাংশ কাকে বলবো? পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা সরলরেখা কল্পনা করি তাহলে ওই রেখাটি মূল মধ্য রেখীয় তলের সাথে যে কোণ সৃষ্টি করবে, বোর্ডে তোমাদের ছোট করে দেখিয়েছিলাম, কোণ সৃষ্টি করবে, সেই কোণের কৌণিক মানটাই হবে ওই স্থানের দ্রাঘিমাংশ। আর একই দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হবে তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। আচ্ছা, মূল মধ্যরেখা শব্দটা বারবার আসছে। মূল মধ্যরেখাটাও বলেছি তোমাদের, কাকে বলবো মূল মধ্যরেখা? উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত গ্রিনিচ শহরের ওপর দিয়ে যে রেখাটা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় মূল মধ্যরেখা। এর মান হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, দ্রাঘিমা রেখার আরেক নাম হচ্ছে দেশান্তর রেখা। দ্রাঘিমা রেখার আর নিরক্ষরেখার তো অনেকগুলো নাম দেখলাম, দ্রাঘিমা রেখার আরেক নাম হচ্ছে দেশান্তর রেখা। কেন দ্রাঘিমা রেখাকে আমরা দেশান্তর রেখা বলি? কারণ প্রতিটি দ্রাঘিমায় একই সঙ্গে সকাল হয় আর একই সঙ্গে সন্ধে হয়, সেই জন্য দ্রাঘিমা রেখার আরেক নাম হচ্ছে দেশান্তর রেখা। এবারে একটু জেনে রাখো, অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার সম্পর্ক কি? অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা পরস্পরকে সমকোণে ছেদ করে। কি বললাম সম্পর্ক? যদি কোশ্চেন করি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সম্পর্ক কি, তার উত্তর কি লিখবেন? অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পরস্পরকে সমকোণে ছেদ করে, এটা তাদের মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখব অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার পার্থক্য। কি কি পার্থক্য আছে, তাদের বৈশিষ্ট্য দিয়েই তাদের আমরা পার্থক্য লিখব। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দিয়েই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার পার্থক্য আমরা লিখব। তো অক্ষরেখার কি কি বৈশিষ্ট্যগুলো সব 6-এ পড়ে এসেছো। অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত ছিল রয়েছে? অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত রয়েছে। আর দ্রাঘিমা রেখাগুলো রয়েছে উত্তর থেকে দক্ষিণ। তাহলে একটা পার্থক্য তোমরা লিখতে পারবে, দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত আর অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত। আর কি পার্থক্য লিখবে? অক্ষরেখাগুলো হচ্ছে সব পূর্ণবৃত্ত, পুরোপুরি গোল পূর্ণবৃত্ত, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে সব অর্ধবৃত্ত। তাহলে 2 নম্বর পার্থক্যতে আমরা কি দেখলাম? অক্ষরেখা পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলোর মধ্যে নিরক্ষরেখার পরিধি সব থেকে বেশি, একটু আগেই বলেছি। এবং নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যেতে যাব তত অক্ষরেখার পরিধি ক্রমশ হ্রাস পাবে। তাহলে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ হ্রাস পায়, কিন্তু প্রতিটি দ্রাঘিমা রেখার পরিধি সমান। তাহলে 3 নম্বর পার্থক্যটা বোঝা গেল। অক্ষরেখার পরিধি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ হ্রাস পায়। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি দেখলাম? দ্রাঘিমা রেখার পরিধি সমান, প্রতিটি দ্রাঘিমা রেখার পরিধি সমান। আচ্ছা, এবার মানগুলো দেখি। অক্ষরেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি হবে? দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান কত হবে? দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম প্রকৃতপক্ষে একটাই রেখা। বোঝা গেল? দ্রাঘিমা রেখার ক্ষেত্রে 180 ডিগ্রি যে রেখাটা, তাকে পূর্ব বললেও যে রেখাটাকে দেখাবো আমরা ম্যাপেতে, পশ্চিম বললেও সেই একটাই রেখাকেই দেখাবো। আর কি পার্থক্য দেখতে পাবো? অক্ষরেখার সাহায্যে আমরা পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করেছি। কি বললাম? এটাও ক্লাস 6-এ পড়ে এসেছো। অক্ষরেখার সাহায্যে আমরা পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করেছি। 3টে তাপমণ্ডল পড়ে এসেছো তোমরা ক্লাস 6-এ, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল। আর দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কি করে থাকি? সময় গণনা করে থাকি। এটা পরে তোমরা 9-এ উঠলে পড়বে সময় গণনার হিসাবটা কিভাবে হয়, এখন আর পড়াবো না। তাহলে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার পার্থক্যকেও তোমরা লিখতে পারবে।
তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আচ্ছা, আর একটা পার্থক্য দেখে রাখো। অক্ষরেখাগুলো হচ্ছে পরস্পরের সমান্তরালে রয়েছে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো পরস্পরের সমান্তরাল নয়। 6টা-7টা পার্থক্য তোমাদের বলে দিলাম। আশা করি পার্থক্যগুলো তোমরা সব বুঝে গেছো। তাহলে কি পার্থক্য দেখলাম অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা? অক্ষরেখা পূর্ব পশ্চিমে অবস্থিত আর দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে অবস্থিত। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ হ্রাস পায়, কিন্তু দ্রাঘিমা রেখার পরিধি সমান। প্রত্যেকটা দ্রাঘিমা রেখার পরিধি সমান। আর কি পার্থক্য দেখেছি? অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরালে অবস্থিত, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো পরস্পরের সমান্তরালে অবস্থিত নয়। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। অক্ষরেখার সাহায্যে আমরা পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করেছি, আর দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা সময় গণনা করে থাকি। তাহলে এই পার্থক্যগুলো তোমরা লিখতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম একবার রিভিশন করি। প্রথম থেকে কি শিখেছি? আমরা আজকের ক্লাসে কি করছে, পৃথিবী পৃষ্ঠে কোনো একটা স্থান কোথায় অবস্থিত কিভাবে আমরা জানব। বর্তমান সময়ে আমরা জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম নামে একটা যন্ত্র ব্যবহার করি, যার সাহায্যে জেনে থাকি। কিন্তু যখন জিপিএস ছিল না, তখন আমরা অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার সাহায্যে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতাম। অর্থাৎ কোনো একটা স্থানের অবস্থান সম্পর্কে জানতে গেলে আমাদের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে জানতে হবে। তাহলে অক্ষরেখা কাকে বলবো? পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান থেকে যদি কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা টানি, তাহলে সরলরেখাটি নিরক্ষীয় তলের সাথে যে কোণ সৃষ্টি করে, সেই কোণের কৌণিক মানটাই হবে ওই স্থানের অক্ষাংশ। আর একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দিয়ে যোগ করব তাকে বলা হবে অক্ষরেখা। তাহলে দ্রাঘিমাংশ কাকে বলবো? একই রকমই উত্তর হবে। পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো একটা স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে ওই সরলরেখাটি মূল মধ্যরেখীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণের কৌণিক মানটাই হবে ওই স্থানের দ্রাঘিমাংশ। আর একই দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দিয়ে আমরা যোগ করি তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। তারপরে আমরা কি পড়েছি? নিরক্ষরেখা সম্পর্কে পড়েছি। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে রেখাটাকে আমরা কল্পনা করেছি সেটা হচ্ছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। আর কি জানি নিরক্ষরেখার আর কি নাম সম্পর্কে জেনেছি? নিরক্ষরেখাকে মহাবৃত্তও বলা হয়। কেন মহাবৃত্ত বলা হয়? কারণ যতগুলো অক্ষরেখা আছে তার মধ্যে নিরক্ষরেখা হচ্ছে সবথেকে বড়। নিরক্ষরেখার পরিধি পৃথিবীর পরিধির সমান, অর্থাৎ 40,000 কিলোমিটার। আর কি করেছি? নিরক্ষরেখায় প্রতিদিন দিন-রাত সমান হয়, তাই নিরক্ষরেখার আর এক নাম হচ্ছে বিষুবরেখা। আর নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে বলা হয় নিরক্ষীয় তল। এর সাথে সাথে আমরা পড়েছি মূল মধ্যরেখা কাকে বলে। সুমেরু থেকে কুমেরু পর্যন্ত গ্রিনিচ শহরের উপর দিয়ে যে রেখাটাকে আমরা কল্পনা করেছি তাকে বলা হয় মূল মধ্যরেখা। এর মান 0 ডিগ্রি। বাইরে দাঁড়ো, দরজা বন্ধ করতে, বাইরে দাঁড়ো, দরজা টেন দাও, ক্লাস শেষ হলে ঢুকবে। এর মান 0 ডিগ্রি। আর কি পড়েছি? আর কি জেনেছি এখান থেকে? দ্রাঘিমা রেখার আর এক নাম হচ্ছে দেশান্তর রেখা। কেন? কারণ প্রতিটি দ্রাঘিমা রেখায় একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। বোঝা গেল? তারপরে আমরা অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে সম্পর্ক দেখেছি। কি সম্পর্ক? অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পরস্পরকে সমকোণে ছেদ করে। তারপরে আমরা কি পড়লাম? অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে তুলনা, পার্থক্য কি আছে, তাদের বৈশিষ্ট্য দিয়ে তাদের পার্থক্য লিখবো। যদি একটার বৈশিষ্ট্য কোশ্চেনে আসে অক্ষরেখার বৈশিষ্ট্য লিখো, তাহলে শুধু অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো লিখবে। যদি দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য আসে তাহলে শুধু দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো লিখবে। যদি পার্থক্য আসে তাহলে যেমন আমরা পার্থক্য লিখি, দুদিকে বৈশিষ্ট্য দিয়ে পার্থক্যগুলোকে লিখে দেবো।
কী কী পার্থক্য দেখতে পাচ্ছি? অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে। আর কি পার্থক্য? অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। আর কি পার্থক্য? দ্রাঘিমা রেখার পরিধি সব জায়গাতেই সমান, সব দ্রাঘিমার পরিধি সমান, প্রতিটি দ্রাঘিমা রেখার পরিধি সমান। কিন্তু অক্ষরেখার ক্ষেত্রে কি দেখলাম? নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পরিধির তত হ্রাস পায়। আর অক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরালে অবস্থিত, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো পরস্পরের সমান্তরালে অবস্থিত নয়। তারপরে দেখেছি আমরা অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি দেখলাম? দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি আর সর্বনিম্ন মান 0 ডিগ্রি। আর কি দেখেছি? অক্ষরেখার সাহায্যে আমরা পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করি আর দ্রাঘিমা রেখার সাহায্যে সময় গণনা করে থাকি। আজকের ক্লাসে আমরা পড়লাম পাতা নাম্বার 19 থেকে শুরু করে 19, 20, 21, 22, 23, 24, 25, 26 নম্বর পাতা পর্যন্ত আমরা পড়েছি। 19 থেকে 26 নম্বর পাতা পর্যন্ত পড়েছি। পরের দিন 27 নম্বর পাতাটা হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আশা করি ক্লাস থেকে তোমরা কিছু শিখে বাড়ি যেতে পারবে। শুনেছো মন দিয়ে। ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। কারো যদি কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারবে।